বুলিয়ান থিওরেমগুলো আছে, সিঙ্গেল ভেরিয়েবল থিওরেম, সেগুলো দেওয়া আছে। আর রাইট সাইডে যে বক্সটা আছে এটা হচ্ছে তোমার মানে এডিশন ফর্মে যে থিওরেমগুলো আছে। তো সবাই একটু দেখেই নাও, এগুলো আমরা একটু পরে ইউজ করব। যে এক্স এর সাথে মানে জিরোর সাথে যদি আমরা কোনো কিছু মাল্টিপ্লাই করি তার রেজাল্ট ইজ ডেফিনেটলি জিরো, বাট জিরোর সাথে যেটা অ্যাড করব রেজাল্ট আসবে সেটা। এভাবে করে সবাই এগুলো একটু দেখে নাও, এগুলো তোমাদের অবশ্য অলরেডি আগেই পড়া, তারপর আরেকবার একটু দেখে নাও। তো সিঙ্গেল ভেরিয়েবল থিওরেম যদি অ্যাপ্লাই হয় তো এখানে এগুলো একটু ফ্রিকোয়েন্টলি ইউজ হবে, যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান, আর এক্স প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, এক্স প্লাস এক্স বার যদি হয় তাহলে সেটা আসবে ওয়ান, আর এক্স ইন্টু এক্স বার এটা আসবে হচ্ছে জিরো। আর মাল্টি ভেরিয়েবল থিওরেম এখানে হচ্ছে আমরা মোর দ্যান ওয়ান ভেরিয়েবল ইউজ করবো। আমরা এখানে যেমন একটা সিঙ্গেল ভেরিয়েবল ইউজ করেছিলাম, এখন হচ্ছে আমরা ইউজ করব মোর দ্যান ওয়ান ভেরিয়েবল। তাহলে প্রথম যে মাল্টি ভেরিয়েবল থিওরেমটা আসে সেটা হচ্ছে কমিউটেটিভ ল। তো এডিশন ফর্মে এবং মাল্টিপ্লিকেশন ফর্মে দুইটা ফর্মেরই যে কমিউটেটিভ ল আছে সেটা দেওয়া আছে 9 নাম্বার, নাম্বার 9। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস ওয়াই প্লাস এক্স, অথবা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স। এগুলো তোমরা আগেও দেখে আসছো, মানে স্কুল লেভেলের অ্যালজেব্রা থেকে এই ধরনের লগুলো দেখে আসছো। তো সেম যে কমিউটেটিভ ল এবং অ্যাসোসিয়েটিভ ল এবং ডিস্ট্রিবিউটিভ ল, আমরা যে মানে হাই স্কুল লেভেলের অ্যালজেব্রা থেকে যে এই লগুলো দেখে আসতেছি, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ এবং ডিস্ট্রিবিউটিভ, এই একই ল এখানে অ্যাপ্লিকেবল থাকবে। তো এখানে যেটা আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে দেখতে পারি সেটা হচ্ছে এই লগুলোকে আমরা চাইলে একটু মানে লজিক গেট রিপ্রেজেন্টেশন হিসেবে দেখতে পারি, যে এটা মানেটা কি আসলে। যে কমিউটেটিভ ল অফ এডিশন এটা যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে অ্যাপ্লাই করি সেটা আসলে কি মিন করে। যেমন দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, তাহলে a প্লাস বি একটা যদি আমরা অর গেটে দেই তার যে রেজাল্ট আসবে, আমরা যদি ইনপুট দুইটাকে অল্টার করি সেম রেজাল্টই আসবে, মানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। সিমিলার ওয়েতে মাল্টিপ্লিকেশন ফর্মের ইকুইভ্যালেন্ট। আবার অ্যাসোসিয়েটিভ ল এর জন্য যদি দেখো যে x প্লাস ওয়াই প্লাস জেড, তো আমরা যদি এখানে এ বি সি দ্বারা তিনটে ইনপুট রিপ্রেজেন্ট করি, যে বি আর সি কে একটা অর গেটে দিয়ে তার আউটপুটটাকে একটা সেকেন্ড অর গেট এবং এটাকে নিয়ে আমরা সেই অর গেট, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু যে এ আর বি কে একটা অর গেটে দিয়ে তার আউটপুটটাকে সেকেন্ড একটা অর গেটের সাথে থার্ড আউট ইনপুট যে সি আছে তার সাথে আমরা অর অপারেশন অ্যাপ্লাই করি, মানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফেনোমেনন। তারপরে আছে তোমার ডিস্ট্রিবিউটিভ ল, যে x whole into y plus z is equal to xy plus yz। তাহলে যে এখানে দেখো ডিস্ট্রিবিউটিভ লটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, যে y plus z এটাকে যদি আমি b plus c দ্বারা রিপ্রেজেন্ট করি, তার মানে হচ্ছে b আর c কে যদি আমি এটা অর গেটে দিই রেজাল্ট আসছে b plus c, এর সাথে যেহেতু প্রোডাক্ট ফর্ম নিতে হবে আমি থার্ড যে ইনপুট a আছে তাকে হচ্ছে একটা এন্ড গেটে অ্যাপ্লাই করলাম, তাহলে আউটপুট আসবে x equals a whole into b plus c। এটা আবার ইন্ডিভিজুয়ালি যদি আমরা আগে দুইটা এন্ড গেট অ্যাপ্লাই করি, এ বি আর এসি প্রোডাক্টটা নিয়ে তাকে আরেকটা অর গেটে দিতে পারি, এই দুইটা সার্কিট হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা একটু দেখব। এরপরে কিছু থিওরেম আছে যেগুলো একটু ডিরাইভেশন আমাদের দরকার, যে ছোটখাটো কিছু প্রুফ দেওয়া আছে, প্রুফগুলো একটু দেখতে হবে এবং তার সাথে সাথে করসপন্ডিং এই যে আমরা স্টেটমেন্টটা প্রুফ করলাম বুলিয়ান, যে এর আগে যে অ্যালজেব্রাগুলো আমরা ইউজ করেছি, যেমন এখানে সিঙ্গেল ভেরিয়েবল থিওরেম এগুলো, আর এখানে তোমার যে মাল্টি ভেরিয়েবল থিওরেম, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল এবং ডিস্ট্রিবিউটিভ ল, এগুলো ইউজ করে আমরা পরবর্তী থিওরেমগুলো প্রুফ করব। তো এইভাবে প্রুফ করব, তার সাথে সাথে ট্রুথ টেবিলও আমরা ভেরিফাই করে দেখব যে ইজ ইট কারেক্ট অর নট। তাহলে প্রথম যেটা আছে নাম্বার 12, দেখো x প্লাস xy ইকুয়াল টু আমরা বলতে যাচ্ছি x। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এক লাইনে প্রুফ হয়ে যাবে। তুমি x টা কমন নিয়ে নিলে y প্লাস 1, তো y প্লাস 1 বা 1 প্লাস y আমরা যে এখানে দেখে আসছি যে x প্লাস 1 দ্যাট মিন্স 1, তাহলে আমরা এই জায়গাটাকে এই ব্র্যাকেট টার্মটাকে রিপ্লেস করতে পারি 1 দিয়ে, তাহলে সিম্পলি x ইনটু 1 ডেফিনেটলি এটা x ই হবে। তাহলে এই যে রেজাল্টটা চলে আসলো যেটা আমরা প্রুফ করতে চাচ্ছিলাম সেটা প্রুফ হয়ে গেল। এরপরে আমাদের কাজটা হচ্ছে ট্রুথ টেবিলে ভেরিফাই করে দেখানো যে আসলে এটা ঠিক কিনা। তাহলে ট্রুথ টেবিল যদি আমরা ভেরিফাই করি x প্লাস xy ইজ ইকুয়াল টু x, তাহলে আমরা ইনপুট যেহেতু দুইটা ভেরিয়েবল আছে এখানে, তাহলে আমরা টু ইনপুট ইউজ করব xy, তার অল পসিবল যে কম্বিনেশন, মানে বাইনারি কাউন্টিং সিকোয়েন্স থেকে শুরু করবা তুমি, যে 0 0 থেকে শুরু করে কাউন্টিং যে নরমাল সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে যাবে। এরপরে হচ্ছে কি কি টার্ম তোমার এখানে লাগবে, এক্স ওয়াই এর একটা প্রোডাক্ট দরকার, তাহলে তুমি এক্স আর ওয়াই এর প্রোডাক্ট, যে সিম্পলি এক্স আর ওয়াই এর প্রোডাক্ট নিবে। তারপরে সেই এক্স ওয়াই এর প্রোডাক্টের সাথে এক্স কে আবার অ্যাড করতে হবে, তাহলে এই যে এক্স আর তার সাথে এই যে এক্স ওয়াই এটাকে আবার অ্যাড করে দিব আমরা।
ঠিক আছে, দেখো 0 প্লাস 0 রেজাল্ট আসবে 0, 0 এখানেও আছে আবার 0, এটাও রেজাল্ট আসবে 0, 1 প্লাস 0 এটা আসতেছে 1, আর এটা আসতেছে 1 আর 1 অ্যাড করলে ডেফিনেটলি আসবে 1। স্যার অনেকে ক্লাসে ঢুকতে পারছে না স্যার। ও সরি, ঠিক আছে। তো এখন দেখো এই যে x আর এই যে x প্লাস xy, এদের দেখো প্রত্যেকটা করসপন্ডিং যে এন্ট্রি আছে তারা কিন্তু ইকুয়াল, 0 0, এটাও 0 এটাও 0, 1 এর জন্য 1, এখানেও 1 এর জন্য 1, তার মানে এই কলামটা আর এই যে এই কলামটা ইকুয়াল। এটা এখানে তোমার এই যে আমি জাস্ট নিচে একটু মার্ক করে লিখে দিয়েছি যে এখানে হচ্ছে ইকুয়াল। সিমিলার ওয়েতে নাম্বার 13 এ যেটা আছে যে x প্লাস x বার y ইজ ইকুয়াল টু x প্লাস y, ঠিক আছে। তো এটাকে যদি আমরা প্রুফ করি তাহলে একটু আগে যেটা আমরা দেখে আসছি স্টেটমেন্টটা, যে x প্লাস xy ইকুয়াল টু x, আমরা যদি রিভার্স প্রসেসে অ্যাপ্লাই করি তাহলে x কেও লিখতে পারবো x ইকুয়াল টু x প্লাস xy। তো সেটাই আমরা এখানে করেছি, যে লেফট হ্যান্ড সাইডে যে x টা ছিল সেটাকে আমরা রিপ্লেস করেছি হচ্ছে x প্লাস xy দিয়ে, আর x বার y এটা ছিলই আমাদের অলরেডি। তো এটাকে সিম্পলিফাইড ফর্মে লিখে সেকেন্ড যে দুটো টার্ম আছে এই দুটো টার্ম থেকে তুমি যদি y টা কমন নাও তাহলে x প্লাস x বার, তাহলে x প্লাস x বার আমরা প্রথম যে সিঙ্গেল ভেরিয়েবল থিওরেম দেখে আসছি নাম্বার 8, x প্লাস x বার দ্যাট মিন্স 1। তো এইটা যদি আমরা ইউজ করি x প্লাস x বার যদি 1 হয় তাহলে থাকতেছে এখানে সিম্পলি x প্লাস y, তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম x প্লাস y, and y into 1 মানে আসবে হচ্ছে y, তাহলে x প্লাস x বার y ইজ ইকুয়াল টু x প্লাস y, এটা আসলো। এইটাকে আবার সিমিলারলি আগে যেভাবে আমরা ট্রুথ টেবিলে ভেরিফাই করেছি এখানে ঠিক সেই একই কাজ করব। তো এখানে টেবিল এন্ট্রি দেখো, যেহেতু দুইটা ভেরিয়েবল আছে তাহলে আমরা দুইটা ইনপুট ইউজ করলাম x y, যা যা টার্ম দরকার সেগুলো তুমি এখানে ক্যালকুলেট করে নিবা। x বার দরকার, আমরা প্রথমে হচ্ছে x বার অ্যাপ্লাই করলাম, জাস্ট এগুলোর ইনভার্টেড রেজাল্টটা লিখবো, তার সাথে হচ্ছে y এর প্রোডাক্ট ফর্ম দরকার, y এর প্রোডাক্ট নিয়ে নিব, তারপরে x আর x বার y যোগ করা দরকার, তাহলে এই যে এই কলামটা আর এই যে এই কলামটা আমরা যোগ করে দেব, এখানে অ্যাড করব, অ্যাড করার পরে আর ফাইনালি এটাকে কম্পেয়ার করতে হবে আমাদের x প্লাস y এর সাথে, তাহলে এই যে x আর y ছিল এইটারও অ্যাড করে হচ্ছে আমরা এই যে এখানে লিখব, তারপর দেখো দুইটা কলাম ইকুয়াল। স্যার নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে এখানে, সেই জন্য স্যার রেকর্ডেড ভিডিও ক্লিপ আমি পাবো? বাবা আমি ব্যবস্থা করব, পরে ইয়ে করো। আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা স্যার? আচ্ছা তোমার সাথে আমি এগুলো নিয়ে পরে কথা বলি, ক্লাসের মাঝখানে এগুলো নিয়ে কথা বলবো। তারপরে 14 নাম্বার যে থিওরেমটা আছে সেটা যদি দেখো, x প্লাস xy হোল ইনটু x প্লাস সরি আমি বলছি এখানে x প্লাস y হোল ইনটু x প্লাস z ইজ ইকুয়াল টু আমাদের প্রুফ করতে হবে x প্লাস y। তো এখানে এটা যে আমাদের যে ডিস্ট্রিবিউটিভ ল আছে সেই অনুযায়ী যদি আমরা এটাকে এক্সপ্রেস করি, দেন তারপরে হচ্ছে তোমার x ইনটু x, দ্যাট মিন্স সিম্পলি x, আর বাকি টার্মগুলো ঠিক থাকলো। তো প্রথম দুইটা যে টার্ম আছে সেখান থেকে যদি আমি x কমন নেই তাহলে 1 প্লাস z ডেফিনেটলি আসবে হচ্ছে 1, তাহলে এটা থাকবে x। সিমিলারলি আবার এই দুটো টার্ম থেকে x কমন নিলে 1 প্লাস y, তাহলে থেকে যাবে হচ্ছে 1, আর x ইনটু 1 দ্যাট মিন্স x প্লাস y z। একই ওয়েতে এখন এখানে যেহেতু তোমার ভেরিয়েবল তিনটা x y z, তাহলে আমাদের তিনটা ডিফারেন্ট ভেরিয়েবল এখানে কনসিডার করতে হবে এবং তাদের অল পসিবল কম্বিনেশন, তাহলে এখানে হচ্ছে নাম্বার অফ কম্বিনেশন আসবে 8 স্টার্টিং ফ্রম 0। ওকে, নরমাল বাইনারি কাউন্টিং সিকোয়েন্সে তুমি কম্বিনেশন গুলো দেখবে। তারপরে কি কি টার্ম আমার দরকার, x প্লাস y দরকার, x প্লাস z দরকার, এই যে আমি x আর y অ্যাড করলাম আর x আর z অ্যাড করলাম, দেন তাদের আবার প্রোডাক্ট দরকার, তাহলে এই যে দুইটা কলামের আমি এখানে প্রোডাক্ট নিব, 0 0 1 0 1 0 0, আর বাকি সবগুলোতে 1 1 করে আছে, তাহলে এখানে 1 আসবে। দেন লেফট রাইট হ্যান্ড সাইডে দরকার হচ্ছে y z একটা প্রোডাক্ট ফর্ম, তাহলে এই যে y আর z
এটা আমি প্রোডাক্ট ফর্ম হচ্ছে এখানে লিখলাম 0 আর 0, এই যে এখানে দেখো 0 0 1 এ 0 1 0 তে 0 1 1 ছিল, এই যে 1, আবার বাকি এই যে এগুলোতে একটা করে 0 আছে, আউটপুট এখানে প্রোডাক্ট ফর্মে 0, লাস্টে আবার দেখো এই যে y আর z 1 1 আছে, তার জন্য হচ্ছে প্রোডাক্ট 1। তারপরে আবার দরকার হচ্ছে x এর সাথে এই প্রোডাক্ট y z টাকে অ্যাড করা। তাহলে এই যে x ভ্যালু আছে, এই x এর ভ্যালুর সাথে এই যে 0টা আছে এটা আমি অ্যাড করলাম 0, মানে করসপন্ডিং গুলো একেবারে ওই রো বরাবর যেটা আছে ঠিক সেইটা, এই 0 সাথে 0, এই 0 সাথে 0 এভাবে অ্যাড করে যাবে। এখন দেখো x প্লাস yz আর x প্লাস y হোল ইনটু x প্লাস z, এদের দেখো প্রত্যেকটা এই যে দুইটা কলাম যদি তুমি কম্পেয়ার করো, করসপন্ডিং যে রো এলিমেন্ট গুলো আছে এরা হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা এখানে বলে দিব যে এই স্টেটমেন্টটা ইকুয়াল। তো তোমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেনটা থাকে যে প্রুফ either the statement and also show the truth table verification, মানে ট্রুথ টেবিলে তুমি এটা ভেরিফাই করে দেখো। এরপরে আসতেছে হচ্ছে ডি মর্গানস থিওরেম। তো ডি মর্গানস এর দুইটা থিওরেম আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে ইউজ করি, বা তোমরা আমার মনে হয় এটা হাই স্কুল লেভেলে অ্যালজেব্রাতে করে আসার কথা, ডি মর্গানস থিওরেম। তো প্রথম থিওরেমটা পড়ি, দ্য কমপ্লিমেন্ট অফ এ প্রোডাক্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই যে ইনভার্সন, আমরা যেটা উপরে ওই যে বার ইউজ করি সেটা, নট গেট ইউজ করলে যে রেজাল্ট আমরা পাই সেটাকে আমরা বলি কমপ্লিমেন্টেড বা ইনভার্টেড। ওখানে বলছে দ্য কমপ্লিমেন্ট অফ এ প্রোডাক্ট অফ ভেরিয়েবলস is equal to the sum of the complements of the variables. এই তোমাদের মিউট করে রাখো। তো যেটা আমরা বলছিলাম ডি মর্গানস ফার্স্ট থিওরেম, the complement of a product of variables is equal to the sum of the complements of the variables. এটাকে যদি আমরা ডিফারেন্ট ফর্মে একটু রিপ্রেজেন্ট করি, the complement of a product, সো প্রোডাক্ট মানে তো আমরা অলরেডি জানি এন্ড অপারেশন, আর সাম মানে হচ্ছে অর অপারেশন। তাহলে আমরা বলতে পারি the complement of two or more and variables, এই যে প্রোডাক্ট অফ ভেরিয়েবলস না বলে আমরা বলতে পারি হচ্ছে two or more and variables প্রোডাক্ট রিপ্রেজেন্ট করবে, is equal to the, এই যে sum of the complements না বলে আমরা বলতে পারি is equal to the or of the complements of the individual variables। যে কোনো স্টেটমেন্ট যেটা ইকুইভ্যালেন্ট তুমি যেটাই লেখো। তো আমরা যদি ইকুয়েশন ফর্মে দেখি তাহলে বলছে কমপ্লিমেন্ট অফ এ প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টটা হচ্ছে xy তার কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো তার যদি আমরা কমপ্লিমেন্ট তাহলে xy এটার উপরে বার is equal to, বলছে যে is equal to the sum of the complements of the variables। তাহলে এবার হচ্ছে আমরা ভেরিয়েবল গুলোর আগে কমপ্লিমেন্ট নিব x বার আর y বার তার সাম। ওকে, তো এটাকে হচ্ছে তোমার ট্রুথ টেবিলে ভেরিফাই করে দেখাইতে হবে যে এটা আইদার ইকুয়াল কিনা। আমরা দেখি যে যেহেতু দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা এখানে কাজ করতেছি, xy equal to x বার প্লাস y বার, তাহলে x আর y নরমাল যেভাবে আমরা এর আগে নিয়ে আসছি তোমাদের এটা অলরেডি দেখানো হয়েছে। এই যে যারা অ্যানোট করতেছো লাইভ স্ক্রিনে, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে তনু সাহা আর কি এমডি শাহজাহান নাকি লেখা নাম উঠতেছে। ওকে, তো এখানে এরপরে করসপন্ডিং যে টার্মসগুলো তোমার দরকার, এক্স ওয়াই এর প্রোডাক্ট দরকার, এক্স আর ওয়াই এর প্রোডাক্ট নিবা, এক্স ওয়াই এর প্রোডাক্ট নিয়ে তার ইনভার্টেড দরকার রেজাল্ট, তুমি তার ইনভার্ট করবা। দেন তারপরে হচ্ছে এই পাশে দরকার এক্স বার আর ওয়াই বার, এই যে এক্স আর ওয়াই আছে তার করসপন্ডিং ইনভার্টেড রেজাল্ট গুলো নিয়ে সেই দুটাকে অ্যাড করে দেখবা যে যে এক্স ওয়াই এর উপরে বার আর এক্স বার প্লাস ওয়াই বার, এই দেখো প্রত্যেকটা তোমার কলাম যদি কম্পেয়ার করো করসপন্ডিং এন্ট্রি গুলো ইকুয়াল আসতেছে, ঠিক আছে। সেকেন্ড যে থিওরেমটা আছে সেটা হচ্ছে দ্য কমপ্লিমেন্ট অফ এ সাম অফ ভেরিয়েবলস is equal to the product of the complements of the variables, সেকেন্ড থিওরেমটা।
এবার আসতেছে আমরা প্রথমে সাম অফ ভেরিয়েবলস, দ্যাট মিন্স অর, তাহলে টু অর মোর অড ভেরিয়েবলস ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্টস। তাহলে বলছে যে ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট দ্যাট মিন্স হচ্ছে এন্ড অপারেশন অফ দ্য কমপ্লিমেন্টস অফ দ্য ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল। তাহলে আগে এখানে আমরা সামটা নিব, তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে কমপ্লিমেন্ট গুলোর প্রোডাক্ট। তাহলে ইন্ডিভিজুয়ালি আগে কমপ্লিমেন্ট নিয়ে নিতে হবে, তার প্রোডাক্ট হচ্ছে এটা। সেম ওয়েতে এখানে তুমি একটু ভেরিফাই করে দেখাবো যে ট্রুথ টেবিলে ডি মর্গানস থিওরেমটা আমরা এইভাবে ভেরিফাই করি। এরপরে আমরা যে বুলিয়ান যে থিওরেম গুলো দেখলাম এবং ডি মর্গানস যে থিওরেম ইউজ করেছি মাত্র আমরা দেখে আসলাম, এগুলো যদি তুমি ইউজ করো তাহলে আমরা কতগুলো এক্সপ্রেশন দেওয়া থাকবে, এগুলো তোমাকে হচ্ছে একটু সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশনস, এরকম তোমাদের এক্সামে আসে এরকম যে এক্সপ্রেশন দেওয়া থাকে এটাকে তুমি সিম্পলিফাই করবে। তো অলরেডি যে থিওরেম বা রুলগুলো আমরা দেখে আসছি ওটার বেসিসে এখানে সিম্পলিফাই করব। এখানে দুটো ছোট ছোট সিম্পলিফাই করে কিভাবে করতে হয় দুটো এক্সাম্পল হিসেবে তোমাদের দেওয়া আছে, বাকিগুলো তোমরা একটু চেষ্টা করবে। তো প্রথম যেটা দেওয়া আছে দেখো z ইকুয়ালস একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে। তো ফার্স্ট যে ব্র্যাকেট টার্মটা আছে আর সেকেন্ড যে ব্র্যাকেট টার্মটা আছে এই দুইটাকে তুমি ইন্ডিভিজুয়াল দুটো টার্ম চিন্তা করলে, এটাকে ধরো একটা সিঙ্গেল ভেরিয়েবল, এটাকে ধরো একটা সিঙ্গেল ভেরিয়েবল, তাহলে তার উপরে আছে হচ্ছে ওই যে বড় করে একটা বার দেওয়া আছে, তাহলে মাঝখানে আছে হচ্ছে প্রোডাক্ট। তাহলে ডি মর্গানের যে ফার্স্ট থিওরেম, দুইটা ভেরিয়েবলের প্রোডাক্টের কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি ওই ভেরিয়েবলগুলোর কমপ্লিমেন্টের সাম। তাহলে আমরা এখন এই যে প্রথম যে ব্র্যাকেট টার্মটা আছে এটাকে যদি আমরা একটা ভেরিয়েবল ধরি আর এটাকে যদি আরেকটা ভেরিয়েবল ধরি, তাহলে ধরো এটা x এটা y, তাহলে x y তার উপরে হচ্ছে ইনভার্সন আছে মানে বার দেওয়া আছে, তাহলে হচ্ছে তাদের সাম নিতে হবে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলগুলোর কমপ্লিমেন্ট আগে নিয়ে। তাহলে এই যে প্রথম ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট নিলাম, প্রোডাক্ট ছিল, তাহলে এটা সাম হয়ে যাবে, আর সেকেন্ড ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট নিলাম। আবার এইখানে দেখো ডি মর্গানের যে সেকেন্ড থিওরেমটা আছে, এবার আছে হচ্ছে এটা একটা ভেরিয়েবল এটা একটা ভেরিয়েবল, তাহলে দুটো ভেরিয়েবলের সাম তার ইনভার্টেড বা ইনভার্সন ইজ ইকুয়াল টু হবে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল গুলোর ইনভার্সন বা ইনভার্টেড রেজাল্টের প্রোডাক্ট ফল। তাহলে এখানে এই বার ছিল, তার উপরে আরেকটা বার চলে আসবে, আর এখানে সি এর উপরে বার আসবে, এই প্লাসটা ঠিক থাকবে, আর এখানে আবার একই ভাবে সেকেন্ড থিওরেমটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে ফাইনালি ডাবল বার দ্যাট মিন্স ডাবল নেগেট করলে হচ্ছে অরিজিনাল ভেরিয়েবলটা ব্যাক করে, তাহলে তুমি এখানে এ সি বার প্লাস বি বার ডি এই রেজাল্টটা পাবে। এখানেও একটা করা আছে দেখো x ইকুয়ালস টু a plus b হোল বার b বার c, তার উপর আবার আরেকটা বার। তো দেখো এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, তোমরা এগুলো পারবে দেখে নিবে। এরপরে যে প্রবলেমটা আছে, ডিটারমাইন দ্য আউটপুট এক্সপ্রেশন ফর দ্য ফলোইং লজিক সার্কিট। ডিটারমাইন দ্য আউটপুট এক্সপ্রেশন ফর দ্য ফলোইং লজিক সার্কিট এন্ড সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন। তো আমরা এই ধরনের ওই যে আউটপুট এক্সপ্রেশন বের করাটা আগেও দেখে আসছি, তো আগে এটাকে হচ্ছে আমাদের এখানে আউটপুট এক্সপ্রেশনটা আমরা বের করি। তো দেখো এখানে যে কিভাবে আসবে এ বি আর সি, এ বি মাঝখানে দেওয়া আছে এখানে সি, তাহলে আউটপুট এক্সপ্রেশনটা কি হবে, এখান থেকে হচ্ছে এর ইনভার্টেড রেজাল্ট আসতেছে এ বার, এখান থেকে আসতেছে সি বার, তার আবার এন্ড হয়ে তারপর হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড প্রোডাক্ট। তাহলে তুমি যদি বলো এ বার সি বার, আর যেহেতু ন্যান্ড গেটের আউটপুট তাহলে এটা রেজাল্ট আসবে আবার এ বার সি বার তার উপরে আরেকটা বার, এই যে এখানে দেওয়া আছে এ বার সি বার তার উপরে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে তোমার এই ন্যান্ডের আউটপুট। এখান থেকে আসতেছে বি বার, এই যে বি বারটা আসতেছে একটা এন্ড গেটে, আবার এই যে এখানে যেটা আছে এখানে কি কি আসতেছে, এ আসতেছে আর সি আসতেছে আর বি আসতেছে, তাহলে আসতেছে হচ্ছে এ বি সি প্রোডাক্ট এন্ড গেট, তাহলে এই যে এ বি সি প্রোডাক্ট এটা চলে আসবে। আর এই যে বি বারটা এটা এসে আবার তোমার প্রোডাক্ট হচ্ছে এ এর সাথে, আর এই যে প্রথম যে ন্যান্ড গেটের আউটপুট ছিল এ বার সি বার তার উপরে বার, এইটার সাথে এই যে এন্ড প্রোডাক্টটা দিয়ে দিবে, আর ফাইনালি হচ্ছে সেই এন্ড প্রোডাক্টটা একটা অর গেট, আর এই যে আউটপুটটা ছিল এ বি সি এইটা ইনপুট হিসেবে আসবে এই অর গেটে, তাহলে ফাইনাল রেজাল্ট হবে এ বি সি প্লাস এ বার বি হোল ইনটু এ বার সি বার এর উপরে হোল। তো এরপরে বলছে যে আমাদের ডিটারমাইন দ্য আউটপুট এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম। সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, এরপরে আমরা বুলিয়ান থিওরেমস ডি মর্গান থিওরেমস এগুলো অ্যাপ্লাই করে এটাকে সিম্পলিফাই করব। তাহলে এখানে তুমি যদি ডি মর্গানের থিওরেম অ্যাপ্লাই করো তাহলে যে এই ফর্মে চলে আসবে, তারপরে সিম্পলি দেখো কিভাবে করতেছি আমরা, যে ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করে প্রোডাক্ট ফর্মে ছিল
তার সাম ফর্মে নিয়ে আসছি। তারপরে এখান থেকে এই ডাবল ইনভার্সন থাকলে হচ্ছে অরিজিনাল ভেরিয়েবলটা ব্যাক করবে। তারপরে এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি, আর x ইন্টু এক্স আমরা আগে দেখে আসছি, দিট মিনস সিম্পলি এক্স। তাহলে আমরা এখানে এ বি বার আর এখানে এ বার বি সি, সরি এ বি বার সি এভাবে লিখতে পারি। তো প্রথম যে টার্মটা আছে আর থার্ড যে টার্মটা আছে এই দুটোর মধ্যে এ আর সি এই দুটো ভেরিয়েবল কমন আছে, তাহলে আমরা যদি কমন রাখি এ সি পাবো হচ্ছে বি প্লাস বি বার প্লাস এ বি বার, এটা হচ্ছে সেকেন্ড টার্মটা এখানে থেকে গেল। তো এক্স প্লাস এক্স বার দ্যাট মিনস হচ্ছে 1, তাহলে এখান থেকে থাকবে সিম্পলি এসি আর প্লাস থাকতেছে এ বি বার। তাহলে ফাইনাল রেজাল্ট হচ্ছে আমাদের এইটা। চাইলে তুমি এটাকে কমন রাখতে পারো, এ হোল ইনটু বি বার প্লাস সি। এরপর আরেকটু কাজ আছে, এরপরে বলছে দেন ডিজাইন অ্যানাদার লজিক সার্কিট। একটা লজিক সার্কিট দেওয়া ছিল, তার আউটপুট এক্সপ্রেশন কি হবে আমরা সেটা বের করলাম, সেই আউটপুট এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলাম। এখন বলছে দেন ডিজাইন অ্যানাদার লজিক সার্কিট টু রিপ্রেজেন্ট দ্য সিম্পলিফাইড এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম এটা রিপ্রেজেন্ট করার জন্য আর একটা লজিক সার্কিট আমাদেরকে ডিজাইন করতে হবে। তাহলে দেখো এই যে সেই লজিক সার্কিটটা দেওয়া আছে, যে একটা হচ্ছে তোমার দরকার বি এর ইনভার্টেড ফর্ম, তাহলে একটা ইনভার্টারের মধ্যে দিয়ে বি কে নিয়ে আসলাম, তার সাথে অ্যাড করতে হবে হচ্ছে সি, দ্যাট মিনস সি ইনপুটটাকে দিতে হবে একটা অর গেটে, সেই রেজাল্টটাকে প্রোডাক্ট হিসেবে নিতে হবে এ এর সাথে, তাহলে এ কে একটা ইনপুট দিয়ে একটা অ্যান্ড গেটে আর ওই অর এর আউটপুটটাকে নিয়ে আসবো আর সেকেন্ড ইনপুট হিসেবে, তাহলে তুমি ফাইনালি এক্সপ্রেশনটা পেয়ে যাবে। তো এটার এই এক্সাম্পলটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এরকম একটা কমপ্লিকেটেড সার্কিটকে তার মানে তার সিম্পল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন দেখো এখানে অনেকগুলো লজিক গেট ইউজ করা লাগতেছে, তারপরে লেন্দি একটা প্রসেস, সেটা না করে আমরা যদি আমাদের তো দরকার হচ্ছে ফাইনালি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ লেভেল বা ইকুইভ্যালেন্ট লজিক লেভেলটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই সার্কিট যে আউটপুট দিবে এই সার্কিট ঠিক সেম আউটপুট দিবে, কারণ হচ্ছে এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এই যে জেড ইকুয়াল টু যে এক্সপ্রেশনটা আমরা এখানে পেয়েছি এটাকেই তো সিম্পলিফাই করে আমরা ফাইনালি এখানে আসলাম, তার মানে এই দুটো এক্সপ্রেশন হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো এই দুটো যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে এই ধরনের কমপ্লিকেটেড সার্কিটকে আমরা সিম্পল ফর্মে রিপ্রেজেন্ট করি। এরপরে দেখো আরেকটা প্রবলেম আছে, ডিজাইন এ লজিক সার্কিট দ্যাট হ্যাজ থ্রি ইনপুটস এ বি সি, তিনটা ইনপুট দেওয়া আছে, and whose output will be high only when a majority of the inputs are high। তিনটা ইনপুট আছে এবিসি, কিন্তু আউটপুটটা হাই হবে তখনই শুধুমাত্র মেজরিটি মানে আইদার 2 হতেই হবে অথবা 3। টোটাল তিনটা ইনপুট, মেজর মানে হচ্ছে দুইটা বা তার বেশি। তাহলে সলিউশনটা কি হবে আমরা এখানে লিখে দিছি যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট আউটপুট শুড বি 1। এই যে বলছে দ্য আউটপুট উইল বি হাই দ্যাট মিন্স 1 whenever 2 or more inputs, যেহেতু মেজরিটি বলছে আইদার 2 অথবা তার বেশি ইনপুটস আর 1। তাহলে এইটার বেসিসে আমরা ট্রুথ টেবিল ডিজাইন করব। দেখো এখানে ট্রুথ টেবিলটা কিন্তু কোনো পার্টিকুলার মানে অপারেশন ফলো করে না, জাস্ট কোশ্চেনের স্টেটমেন্টটা দেখে আমরা করব। কোশ্চেনের স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারতেছি যে আউটপুট শুড বি 1 when 2 or more inputs are 1। তাহলে যেহেতু তিনটা ইনপুট দরকার আমরা তিনটা ইনপুট নিব এবিসি। তিনটা ইনপুট এবিসি দেওয়ার পরে তার যে নরমাল যে কম্বিনেশন আছে আমরা যেহেতু বারবার বলে আসতেছি ট্রুথ টেবিল হচ্ছে অল পসিবল কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে তিনটা ইনপুটের জন্য তুমি টোটাল 8টা কম্বিনেশন পাবা। নরমাল বাইনারি যে কাউন্টিং সিকোয়েন্স সেই কাউন্টিং সিকোয়েন্স অনুযায়ী 8টা কম্বিনেশন তুমি এখানে রিপ্রেজেন্ট করবে। এরপরে এখন আউটপুট কি হবে, এখানে কোনো গেট বা কোনো কিছু বলে নাই, আমাদের জাস্ট শুধু বলে দিয়েছে যে আউটপুট হাই হবে যখন মেজরিটি অফ দ্য ইনপুটস আর হাই, তার মানে দুইটা বা তার বেশি ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 1। জাস্ট তুমি চেক করো এখানে তিনটা ইনপুটই আছে 0, তাহলে এটা 0, একটা আছে 1 তাহলেও 0, এখানেও একটা 1 তাহলেও 0, এইখানে এসে দেখো দুইটা 1 হয়ে গেছে, দুইটা 1 হয়ে গেলে আমরা আউটপুটে লিখব হচ্ছে 1। আবার এখানে দেখো একটা 1 আছে বাকি দুইটা 0, তাহলে মেজরিটি আর হাই হলো না, তাহলে এটা 0 থাকবে। এরপরে দেখো এখানে দুইটা 1 আছে তার মানে মেজরিটি 1, তাহলে আউটপুটে 1, এখানেও মেজরিটি 1 তাহলে আউটপুটে 1, আর এখানে তো তিনটাই 1 আছে দ্যাট মিন্স ডেফিনিটলি এটা হচ্ছে মেজরিটি নাম্বার অফ ইনপুটস আর 1, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আউটপুট গুলো নিতে হবে, যেখানে দুই বা তার বেশি ইনপুট 1 থাকবে সেখানে তুমি 1 লিখবা আউটপুটে, আর যেখানে তার নিচে 1 থাকবে মানে একটা 1 বাকিগুলো 0 তখন হচ্ছে তুমি 0 লিখবা। এখানে আমরা 3 ইনপুট বলছি, তোমাদের 4 ইনপুট বা 5 ইনপুটের জন্য যদি বলে তো সেম ওয়েতে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটা ফলো করে ওরা কি বলছে যে মেজরিটি বলছে নাকি স্পেসিফাই করে বলে দিচ্ছে শুধুমাত্র দুইটা ইনপুট 1 থাকলেই 1 হবে, এরকমও বলা থাকতে পারে যে শুধুমাত্র দুইটা ইনপুট যদি 1 হয় তখনই তুমি 1 পাবা, আইদার একটা ইনপুট 1 হইলেও 0 পাবা আর তিনটা ইনপুট 1 হইলেও 0 পাবা, এরকম কন্ডিশনও থাকতে পারে। এখানে মেজরিটি বলছে, মেজরিটি বলতে আমরা বলছি 2 or more than 2, ঠিক আছে। বাট তুমি প্রিসাইজলি কোশ্চেনটা খেয়াল করবে যে
পার্টিকুলারলি আমরা এভাবে বলে দিতে পারি, ধরো 4 ইনপুট বলে দিলাম যে 3টা ইনপুট 1 হইলে শুধুমাত্র 1 হবে, বাকি যে কোনো কন্ডিশনে 0। তো তোমরা ওইভাবে লিখতে হবে। এরপরে এখন আমরা যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে দুইটা ডেফিনিট ফর্মে লিখতে পারি। একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্মস, এটাকে বলে হচ্ছে এসওপি, আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, পিওএস। তাহলে সাম অফ প্রোডাক্টস মানে হচ্ছে ভেরিয়েবল গুলোর আগে প্রোডাক্ট ফর্ম থাকবে, সেই প্রোডাক্ট ফর্ম গুলোকে আমরা যোগ করব, এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা হচ্ছে এটাকে বলি হচ্ছে আমরা এসওপি, সাম অফ প্রোডাক্টস। আর একটা হচ্ছে প্রোডাক্টস অফ সাম, এক্সপ্রেশন গুলোকে আমরা সাম ফর্মে আগে লিখবো, তারপরে সেই প্রত্যেকটা টার্মের প্রোডাক্ট নিব। এখানে আমরা যেটা ইউজ করব ফ্রিকোয়েন্টলি, বা আমরা যে টেক্সটটা ফলো করতেছি ওই যে ডিজিটাল সিস্টেমস বাই টসি, তো ওইটাতে হচ্ছে এই এক্সপ্রেশন গুলো এই এসওপি ফর্মেই সিম্পলিফাই করা হয়েছে। এটা মোর ইজিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ইজিয়ার। তো এই ইজিয়ার প্রসেসটা ফলো করার জন্য আমরা এই এসওপিটাই আমি এখানে লিখেছি। তো প্রোডাক্ট অফ সামটা এখানে আমাদের না লিখলেও চলবে, এই ক্যালকুলেশনটা একটু ইজি। তো যখনই আমরা সাম অফ প্রোডাক্টস ফর্মে কোনো এক্সপ্রেশন লিখবো ট্রুথ টেবিল দেখে, তখন ফর্মালিজমটা হচ্ছে তোমার যে আউটপুট গুলো 1 আছে তার করসপন্ডিং যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাকে লেখা। এখন কোন কোন আউটপুট 1 আছে সেটা আমরা একটু যদি চেক করি। এই যে 1 একটা আছে, এখন এখানে আছে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 1। আউটপুট যদি 1 হতে হয় প্রোডাক্ট ফর্মে, যেটা আমরা বলছি হচ্ছে সাম অফ প্রোডাক্টস নিব, তাহলে আগে হচ্ছে এক্সপ্রেশন গুলো প্রোডাক্ট ফর্মে লিখবো, তারপরে তাদেরকে আমরা যোগ করবো। এই যে এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে প্রোডাক্ট ফর্মে লিখে তারপরে সেটাকে আমরা এখানে যোগ করেছি। তো প্রথম যেটা 1 আছে, দেখো a 0 আছে আর b আর c দুইটাই আছে 1। তাহলে যদি এদের প্রোডাক্ট যদি 1 হতে হয় এই ইনপুটটা, এই ইনপুট কন্ডিশনের জন্য, তাহলে ডেফিনেটলি এখানে 1 হতে হবে, আদারওয়াইজ তো এটা 1 পাবো না আমরা। তাহলে এটা তো আছে 0, তাহলে যদি 1 হতে হয় তাহলে আমাদের বেসিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করতে হবে a বার, 0টাকে 1 করে দিব, আর b আর c তো অলরেডি 1 এ আছে, a বার b c। সিমিলারলি পরে যে 1টা আছে দেখো a 1 আছে c 1 আছে, দ্যাটস ফাইন, a আর c থাকবে, কিন্তু b যেহেতু 0 আছে তাহলে আমাদেরকে নিতে হবে হচ্ছে b বার। আবার এখানে a আর b ঠিক আছে, তাহলে c 0 তে আছে, নিতে হবে c বার। আর এখানে অলরেডি তিনটাই 1 এ আছে, তাহলে a b c। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে আমরা যে এই যে কম্বিনেশনটা নিলাম a বার b c, এই সার্টেন এই কন্ডিশনটার জন্যই হচ্ছে তুমি শুধুমাত্র 1 পাবে, অন্য কোনো কন্ডিশনের জন্য এটাকে 1 করতে পারবে না কম্বিনেশনের জন্য। তো এরপরে আমরা এখন যে টার্মস গুলো আমরা পেলাম প্রোডাক্ট ফর্মে পেয়ে গেছি। প্রথম টার্মটা হচ্ছে a বার b c, তারপর একটা a b বার c, তারপর একটা a b c বার, আর লাস্টের টার্মটা হচ্ছে a b c। প্রোডাক্ট ফর্ম, চারটা প্রোডাক্ট ফর্মকে আমরা হচ্ছে তারপরে তার সাম নিব। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে লজিক স্টেটমেন্ট যে দেওয়া ছিল শুরুতে কোশ্চেনে, ওই স্টেটমেন্ট অনুযায়ী আউটপুটের এক্সপ্রেশন x ইকুয়ালস a বার b c প্লাস a b বার c প্লাস a b c বার প্লাস a b c। এটাই হচ্ছে আমাদের যে স্টেটমেন্ট দেওয়া আছে, whenever two or more inputs are 1 the corresponding truth table is as, এই ট্রুথ টেবিল দেখে আমরা এটা লিখলাম। তাহলে কন্ডিশনটা কি ছিল, আউটপুট শুড বি 1 whenever two or more inputs are 1। এই যে আউটপুট এক্সপ্রেশনটা পেলাম, এখন এখানে তুমি যে কোনো ভাবে এটা অ্যাপ্লাই করে দেখো। এই যে ওরা যে স্টেটমেন্টটা দেখছে, যে কোনো মানে বুলিয়ান যে ভেরিয়েবল আছে আইদার 0 বা 1, তুমি রিপ্লেস করে দেখো এটা ফুলফিল করবে। টু আর মোর ইনপুটস এ বি সি যেহেতু আছে, এট এ টাইম দুইটাকে বা তিনটাকে যদি তুমি 1 নাও তাহলে সবসময় এই স্টেটমেন্টটা ফুলফিল করবে, আউটপুট এক্স এর ভ্যালু তুমি 1 পাবে। এখন তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তো সিম্পলিফাইটা এখানে আমি আর করে দেই না, এটা তোমরা করবা। তো দুই তিনটা লাইন করলেই চলে আসবে যে তোমার বুলিয়ান যে থিওরেম আমরা দেখে আসছি আর ডি মর্গান থিওরেম, ওই থিওরেম গুলো অ্যাপ্লাই করে আমরা এটা করতে পারি। তো এই সিম্পলিফিকেশনটা খুব ইজি, দেখে নিবা, করলেই হয়ে যাবে। কয়েকটা লাইন করলে এরকম একটা ফর্মে চলে আসবে ফাইনালি, বিসি প্লাস এসি প্লাস এ, এরকম একটা এই এক্সপ্রেশনটা এই ফর্মে চলে আসবে। তাহলে আমাদের স্টেটমেন্টটা কি ছিল, ডিজাইন এ লজিক সার্কিট that has three inputs a b c and whose output will be high only when a majority of the inputs are high। তাহলে আমাদের ফাইনালি এক্সপ্রেশন পর্যন্ত আমরা চলে আসছি। এক্সপ্রেশন পর্যন্ত যদি আমরা চলে আসি তাহলে এখন আমাদের শুধু বাদ আছে যে ডিজাইন এ লজিক সার্কিট, এই ডিজাইন করাটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত শুধু বাকি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এরপরে এই জাস্ট লজিক সার্কিটটা, এই যে ফাইনাল যে এক্সপ্রেশনটা আছে এটা দেখে এই লজিক সার্কিটটা ডিজাইন করব। বিসি, তাহলে বি আর সি এর এন্ড প্রোডাক্ট, এসি এ আর সি এর এন্ড প্রোডাক্ট, আর এবি
তিনটা এন্ড গেটে অ্যাপ্লাই করে ফাইনালি তিনটাকে আমরা অ্যাড করে দিই, এটা অর গেটের ইনপুট হিসেবে দিয়ে দিলে আমরা এক্সপ্রেশনটা। তাহলে এই লজিক সার্কিট আমাদের যে এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটাকে ফুলফিল করে, মানে ডিজাইনের লজিক সার্কিট, যে লজিক সার্কিট তারা করতে বলছিল আমাদেরকে, আউটপুট উইল বি 1 অনলি হোয়েন এ মেজরিটি অফ দ্য ইনপুটস আর হাই। এখন এটা তুমি অ্যাপ্লাই করে দেখো, এট এ টাইম দুইটা বা তিনটা ইনপুটকে যদি তুমি 1 এ রাখো সব সময় x = 1 পাবে। যদি ভেরিফাই করতে চাও, যদি কোনো কনফিউশন থাকে, ধরো b আর c হচ্ছে 1, তাহলে এটা তো 1 আসবেই, a কে তুমি 0 রাখলে এটা 0, এটাও 0, তাহলে আউটপুট কিন্তু 1 + 0 + 0, তার মানে হচ্ছে এটা 1। আর যদি তুমি তিনটাকেই 1 রাখো, a b c তিনটাই 1, তাহলে তো এখানে সবগুলো 1ই আসতেছে, রেজাল্ট ফাইনালি 1 আসবে। বাট যদি একটা 1 হয়, ধরো b হচ্ছে 1 বাকিগুলো হচ্ছে 0, তাহলে b 1 c 0, তাহলে এটা 0, a আর c তো 0, তাহলে এটাও 0, b 1 আছে কিন্তু a যেহেতু আবার 0, তার মানে এটাও 0, তাহলে রেজাল্ট আসবে 0। তার মানে ওই যে আমরা যেটা বলে আসলাম, শুধুমাত্র 1 পাবো যখন মেজরিটি অফ দ্য ইনপুটস আর এট 1। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইউনিভার্সালিটি অফ NAND এন্ড NOR গেটস। আমরা তো দুইটা গেট করে আসছি, NAND আর NOR। আর তোমরা যারা এর আগের যে ভিডিও লেসনটা দেখছো, আমি এটা জাস্ট ওই যে বলে দিছিলাম তোমাদেরকে, পরে এমফাসাইজ করার জন্য বলছিলাম স্পেশাল ধরনের গেট। যেহেতু আমরা লজিক সার্কিটে ডেফিনেটলি স্পেশাল গেট বলতে এক্সক্লুসিভ OR এবং এক্সক্লুসিভ NOR গেট আছে, তো আমরা এখানে স্পেশাল টার্মটা ইউজ করব না ওইভাবে। It is possible to implement any logic expression by using either only NAND gates or only NOR gates. This is possible because both of these gates is in a proper combination of the proper combination can be used to perform each of the Boolean operations and or and not. মানে আমরা যেহেতু এই NAND এবং NOR এটাকে প্রপার ওয়েতে যদি কম্বাইন করি, তাহলে আমরা যে তিনটা বেসিক যে বুলিয়ান অপারেশন আছে অন, অর, এন্ড আর নট, এই তিনটা অপারেশন আমরা করতে পারি। এই তিনটা অপারেশন যদি করতে পারি তার মানে হচ্ছে ইউনিভার্সালি, দ্যাট মিন্স আমরা এদেরকে দিয়ে যে কোনো ধরনের গেট বা যে কোনো ধরনের লজিক সার্কিট ডিজাইন করতে পারি। এই জন্য এই NAND আর NOR কে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেটস। তো এটা যদি একটু ভেরিফাই করি যে NAND কিভাবে ইউনিভার্সাল, তার মানে হচ্ছে NAND বেসিক অপারেশনগুলো করতে পারে কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে। তোমাদের যদি বলা থাকে প্রুভ দ্য ইউনিভার্সালিটি অফ NAND গেটস অর NOR গেটস, কাজটা হচ্ছে জাস্ট এই NAND বা NOR যে বেসিক যে অপারেশনগুলো আছে সেই বেসিক অপারেশনগুলো ফুলফিল করতে পারতেছে। তাহলে প্রথমটা দেখি আমরা, one NAND gate acts as an inverter. Both of the inputs are at 1 a. NAND গেটের যে দুইটা ইনপুট আছে সেই দুইটা ইনপুটে যদি আমরা সেম ভেরিয়েবল a অ্যাপ্লাই করি, তাহলে দেখো NAND প্রোডাক্ট কি আসে, a আর b যদি থাকতো তাহলে আসতো a b বার, তাহলে এখানে a ইনটু a তার উপরে বার, তাহলে a ইনটু a অলরেডি আমরা বুলিয়ান থিওরেম থেকে দেখে আসছি, দিস ইজ a, তাহলে সিম্পলি a এর উপরে বার, তাহলে ইনপুটে ছিল a, আউটপুটে আসতেছে a বার, দ্যাট মিন্স ইনভার্টেড রেজাল্ট। দিস মিন্স সিম্পলি ইট অপারেটস লাইক অ্যান ইনভার্টার। Two NAND gates used as an AND gate. দেখো দুইটা ইন্ডিভিজুয়াল ইনপুট ভেরিয়েবল a আর b অ্যাপ্লাই করলে একটা NAND গেটে তার রেজাল্ট আসতেছে a b বার। আর যেহেতু AND গেট দরকার, তাহলে আমার বেসিক্যালি দরকার ছিল a b। তাহলে আমরা তো একটু আগে দেখে আসছি যে সেম ভেরিয়েবল যদি দুইটা ইনপুটে অ্যাপ্লাই করি তাহলে ইনভার্সনের কাজটা করে। তাহলে এই যে এটা জাস্ট ইনভার্সন দরকার, a b আসছে তার উপরে বার আছে, আমি বারটাকে যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমার আবার এটাকে ইনভার্সন করতে হবে। তাহলে হচ্ছে সেম ইনপুট আমি সেকেন্ড আর একটা NAND গেটের বোথ ইনপুটে দিয়ে দিব, তাহলে এটা আবার ইনভার্টেড রেজাল্ট চলে আসবে, x = ab হয়ে যাবে। দ্যাট মিন্স টু NAND gates act as an AND gate. তারপরে থ্রি NAND gates used as an OR gate। এখানে দেখো সেম ইনপুট যদি দুইটাতেই দেই, মানে সেম ভেরিয়েবল দুইটা ইনপুটে দেওয়া হলে, একটু আগে আমরা যেটা দেখে আসছি অ্যান্ডেড এই যে নট অপারেশন যেটা ছিল বা ইনভার্টার, যে যদি সেম ভেরিয়েবল দুইটা ইনপুটে অ্যাপ্লাই করি তাহলে রেজাল্ট আসে ইনভার্টেড রেজাল্ট a বার, এটা হচ্ছে আমরা এখানে ইউজ করতেছি, এটা দিলে আসতেছে রেজাল্ট a বার, এটার জন্য আসতেছে হচ্ছে b বার। এরপর এই দুইটাকে যদি আমরা আরেকটা NAND গেটের মধ্যে দিয়ে দেই তাহলে আসবে কি a বার b বার, তো দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল আর তাদের ইনভার্সন। তাহলে এইখানে যদি তুমি বুলিয়ান থিওরেম অ্যাপ্লাই করো, প্রোডাক্ট ফর্মে যেটা ছিল x y বার ইকুয়াল টু x বার প্লাস y বার, এইভাবে যদি লেখো তাহলে এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, তার উপরে আছে হচ্ছে এই যে বার, তাহলে a এর উপরে দুইটা বার আসবে, প্রোডাক্ট ফর্মে ছিল প্লাস হয়ে যাবে, b এর উপরে দুইটা বার আসবে। যেহেতু
ডাবল বার অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে হচ্ছে অরিজিনাল ভেরিয়েবলটা ব্যাক করবে, তাহলে এখানে আসবে হচ্ছে a প্লাস c। এটা হচ্ছে সিম্পলি একটা অর অপারেশন। আমরা চাইলে ন্যান্ড গেট দিয়ে নর গেটের কাজটাও করতে পারি। তো যেহেতু অলরেডি উপরের এক্সাম্পলটাতে আমরা অর পেয়ে গেছি, অর অপারেশন চলে আসছে, আর নর মানে হচ্ছে নট অর, মানে অর অপারেশন ফলোড বাই অ্যান ইনভার্টার। তাহলে যে পর্যন্ত অর অপারেশন হয়ে গেছিল সেই পর্যন্ত তো ঠিক আছে, জাস্ট তার সাথে এই যে দেখো এই পর্যন্ত কিন্তু আমরা অলরেডি করে আসছি, যে দুইটা অ্যান্ড গেট আর এই যে থার্ড অ্যান্ড গেট এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, এই যে এখানে অলরেডি মানে এটা অর অপারেশন চলে আসছে। অর অপারেশন ফলোড বাই অ্যান ইনভার্টার, তাহলে এখানে আরেকটা হচ্ছে ইনভার্টার ইউজ করতে হবে। তাহলে ইনভার্টার কিভাবে কাজ করে, ন্যান্ড গেট দিয়ে, যে ন্যান্ড গেটের বোথ ইনপুটস যে পয়েন্ট আছে সেখানে আমরা সিঙ্গেল ভেরিয়েবল অ্যাপ্লাই করব, সেম ভেরিয়েবল অ্যাপ্লাই করব। তাহলে এই যে এখানে আমরা এখন ওই ভেরিয়েবলটাকে দুইটা ইনপুটে দিয়ে দিলে এটা একটা ইনভার্টেড রেজাল্ট দিয়ে দিবে। তার মানে দিস ইজ অ্যান নর গেট। তাহলে 4 NAND gates used as a NOR gate. Similarly, universal application of NOR gates যদি বলে ওই একই ভাবে কাজ করে দেবে। ঠিক আছে, এই যে এখানে দেখো সেম ভেরিয়েবল অ্যাপ্লাই করলে এটা একটা ইনভার্টার, দেন তারপরে এখানে 2 NOR gates used as an OR gate, এটা দেওয়া আছে কিভাবে কাজ করে। এই যে এই দিয়ে দিলে a + b বার, সেটাকে আরেকটা দিলে এটা একটা ইনভার্টার হিসেবে কাজ করতেছে। দেন 3 NOR gates used as an AND gate, a বার b বার এরা হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করলো, তারপরে দুইটাকে হচ্ছে অ্যাড করে তার অর অপারেশনকে ইনভার্ট করে দিল, মানে হচ্ছে তোমার a বার প্লাস b বার তার উপরে। এখানে ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করলে যেহেতু এখন প্লাস ফর্মে আছে তাহলে সেটা প্রোডাক্ট ফর্মে চলে আসবে, আর ভেরিয়েবলগুলোর কমপ্লিমেন্ট নিলে অরিজিনাল যে ভেরিয়েবল a আর b সেটা ব্যাক করবে। তার মানে হচ্ছে a আর b থেকে তার প্রোডাক্ট ফর্ম পাবো একটা এন্ড অপারেশন। আর এখানে ওই 4 NOR gates used as a NAND gate সেটাও দেখানো যায়, জাস্ট শুধুমাত্র এরপরে এই যে সেম ভেরিয়েবলটাকে আরেকটা NOR gate ইউজ করে তার দুইটা ইনপুটে এই ভেরিয়েবলটা অ্যাপ্লাই করলে এটা একটা NAND gate হিসেবে কাজ করে। তোমরা একটু দেখবা, এটা ওটা করা নাই, বাট না দিলেও চলবে। যদি তোমাকে ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন প্রুফ করতে বলে তুমি বেসিক যে তিনটা অপারেশন নর মানে অর অ্যান্ড আর একটা হচ্ছে নট বা ইনভার্সন, এই তিনটা অপারেশন ভেরিফাই করলেই তোমার এটার ইউনিভার্সাল অ্যাপ্লিকেশনটা প্রুফ করা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকুক। আচ্ছা, কথা বারবার হ্যাপ করতেছিল, কি বললো একটু, এখন কি সমস্যা হয়েছিল তোমার? লাবণী কথা স্যার হ্যালো বলো। স্যার, আমরা যে একটা স্লাইড করলাম না, ওই তো এসওপি নির্ণয় করলাম, ওখানে আমরা হ্যাঁ, পিওএস কেন করলাম না, মানে সাম অফ প্রোডাক্ট না, করলাম না, কিন্তু প্রোডাক্ট অফ সাম কেন করতে করলাম পারো না? করতে পারো প্রোডাক্ট অফ সাম যখন করবা তখন অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার জিরো গুলোকে নিয়ে ডিল করতে হবে, কিন্তু বলি না তুমি করতে পারবে না। বলছে যে প্রোডাক্ট অফ সামের থেকে সাম অফ প্রোডাক্ট ফর্মের যে এক্সপ্রেশনটা আসবে সেটা সিম্পলিফাই করাটা ইজি। আর আমরা যে টেক্সটটা ফলো করতেছি ওই টেক্সটে যতগুলো এক্সাম্পল আছে, বাসিক বইটা আমরা তো মেইনলি টেক্সট হিসেবে ফলো করি, ওইখানে যতগুলো এক্সাম্পল আছে এই ফর্মে দেওয়া আছে, এই জন্য আমি ওইভাবেই করেছি। তুমি চাইলে ওইভাবে করে সিম্পলিফাই করে দেখতে পারো, সেম রেজাল্টই আসবে। কিন্তু স্যার তোমার যদি ওই প্রোডাক্ট অফ সাম করতে চাই তখন কোনটাকে ইয়ে করবো, মানে ওয়ান এর জন্য নির্ণয় করবো না? না না না, তখন জিরোর জন্য, তখন জিরো গুলোকে কনসিডার করতে হবে। কারণ হচ্ছে যে তোমার ওই জিরো কেন করবো? তোমার এটার ডিটেইলসটা তুমি ওই যে সাম অফ প্রোডাক্টস আর প্রোডাক্ট অফ সাম, এটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন কিভাবে লিখতে হয় সেটা একটু করে নিব, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট শুধু এখানে তার অ্যাপ্লিকেশনটা বলেছি তোমাদের আর কি। তুমি যদি জিরো পাবা এই কারণে হচ্ছে যে তুমি ওই যখন সাম অফ প্রোডাক্ট, এখন তো আমরা এখানে সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখছি তাই না, ওয়ান গুলোকেই হচ্ছে জি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি আমরা একটা সার্টেন এক্সপ্রেশন ফর্মে লিখতে পারতেছি। জিরো কিন্তু তুমি যে কোনো ভাবে, তুমি এইখানে দেখো যে তুমি যে টার্মগুলো যে জিরো আসছে না আউটপুটে, এগুলোকে জি স্যার। তুমি ইনপুট আছে 0 1 0, আউটপুট আসছে 0। এখন আমি তো 0 1 0 কে, 0 কে যদি তুমি বলো a, 1 কে বলো b, আর থার্ড 0 কে বলো c, এটাও 0 আসবে। আবার আমি যদি এখন a কে 1 বলি, b কে 1 বলি, c কে 0 বলি, তাহলে তো সেটা রেজাল্ট 0 আসবে, তাই না?
তুমি এখানে যে জিরো গুলো আসছে তুমি যখন প্রোডাক্ট ফর্মে লিখবা একটা সার্টেন কম্বিনেশনের জন্য সেটা শুধু তুমি লিখতে পারবে, সেটা হচ্ছে 1। এই যে 1 গুলোকে যে লিখছি না আমরা a বার b c বা a b বার c, এগুলো হচ্ছে একটা সার্টেন কন্ডিশনের জন্যই তুমি লিখতে পারবে। তুমি অন্য কোনো ভ্যালু চিন্তা করে দেখো, এটা লিখতে পারবে না, আসবে না, 1 আসবে না। 1 আসতে হলে এই কম্বিনেশনটাই লিখতে হবে, ঠিক আছে? জি আবার যখন তুমি প্রোডাক্ট অফ সাম ফর্মে লিখবা তখন ওই যে সাম যে এক্সপ্রেশন গুলো আসবে সেগুলো পার্টিকুলারলি ওই যে জিরো গুলো আসবে, সেই জিরো গুলোকে তুমি হচ্ছে প্রিসাইজলি একটা এক্সপ্রেশন ফর্মে লিখতে পারবা। আর অন্যগুলোকে লিখতে পারবা না তা না, কিন্তু ভেরি করবে। তুমি বলবা যে স্যার আমি এই ওয়ানটাকে বলবো এ বি বার সি, আমি বললাম যে না তুমি এ বি বার সি বলছো, আমি বলবো হচ্ছে এ সি বি বার, মানে উল্টাপাল্টা হয়ে যাবে। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম আর সাম অফ প্রোডাক্ট, এদের যে স্ট্যান্ডার্ড, তোমার যদি মানে আর ফার্দার যদি স্টাডি করার ইচ্ছে হয় তাহলে যেটা করবো এদের স্ট্যান্ডার্ড ফর্মটা কিভাবে লিখতে হয় সেটা একটু করবো। এদের স্ট্যান্ডার্ড ফর্ম আছে যে এইভাবে হইলে এটা প্রোডাক্ট অফ সাম হয় অথবা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে? যেমন এখানে দেখো আমরা যে আউটপুট এক্সপ্রেশনটা লিখছি, তোমার খেয়াল আছে কি a বার bc প্লাস a b বার c প্লাস a b c বার প্লাস a b c, এটা লিখছি না? তো স্ট্যান্ডার্ড যে সাম অফ প্রোডাক্টস ফর্ম, এখানে আমরা যেটাকে বলি হচ্ছে তোমার ডোমেইন। ডোমেইন হচ্ছে একটা এক্সপ্রেশনে যতগুলো ভেরিয়েবল আছে তার প্রত্যেকটা ভেরিয়েবল হচ্ছে একটা ডোমেইন ফর্ম করে। তোমার ওই যে ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টই থাকতে হবে। এমন না যে এক্সপ্রেশনটা a বার bc পরেরটাতে আমি a ac লিখলাম, সেটা স্ট্যান্ডার্ড ফর্ম না। ac তো একটা প্রোডাক্ট, তাই না? প্রত্যেকটাতে দেখো এবিসি আছে, আইদার সেটা নরমাল ফর্মে বা ইনভার্টেড